আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাউন্ড বা সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করিও। সাউন্ড বা সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে দাও সবাই। আমরা 2-1 মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করব। একটু কমেন্ট করে দাও সবাই। আমরা 2-1 মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করব। আজকে লাইটটা একটু উপরে তুলে দিছি, যদিও লাইটের আলো বোঝা যাচ্ছে, তারপরেও মনে হয় না খুব একটা বেশি প্রবলেম হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কথা না বলে ক্লাসে ঢুকে যাই। আমাদের গত দিনের পর থেকে আমরা ক্লাসে জয়েন করব আজকে, গত লেকচারের পর থেকে। তো প্রথমে তোমাদের একটা বিষয় আছে, জানো তোমরা, নোট শেয়ারিং এর একটা বিষয় আছে। তো নোট শেয়ারিংটা তো অধ্যায় শেষে হবে এবং সেক্ষেত্রে যেটা পুরস্কার ঘোষণা করছি সেটা থাকবে। তো আজকের ক্লাসটাতে এটা কেন জিজ্ঞেস করতে পারো, আগে প্রথমটা বলে নি। সেটা হচ্ছে যাতে ধরো তোমাদের অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে, তারা হয়তোবা জানেই না অনলাইন ক্লাসটা নিয়ে। তো আজকের ক্লাসের শেষেই, আগামীকাল ক্লাসের আগেই ইনশাল্লাহ তোমাদের পুরস্কার নির্দিষ্ট বিকাশ নাম্বারে চলে যাবে বা মোবাইল রিচার্জ যাই বলি। আজকের ক্লাসে আমরা 3 জনকে পুরস্কার করব। সেটা হচ্ছে যে ক্লাসটা যে যত বেশি শেয়ার করতে পারবা আজকের ক্লাস, ঠিক আছে? আজকের ক্লাস যে যত বেশি শেয়ার করতে পারবা 3 জনকে আমরা পুরস্কার দিব। প্রথম জন পাবে 100 টাকার প্রাইজ মানি, সেকেন্ড জন 70 টাকা, থার্ড জন 50 টাকা, ঠিক আছে? মোবাইল রিচার্জ আর কি, ফ্রি, মানে বিষয়টা আসলে ফ্রি, তারপরেও মানে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে তোমরা শেয়ার করতেছো বা বিভিন্ন গ্রুপে, এটাই। তাহলে আমরা কথা না বাড়াই, ক্লাসে জয়েন করে ফেলতেছি। একটু ফ্যানটা ঘুরাইনি আমার দিকে, বাতাসটা যাচ্ছে না আর কি। ঠিক আছে, দেখো লেখাগুলো ক্লিয়ার কিনা একটু জানাবো এবার। তাহলে আজকে আমরা শুরু করতেছি যে টপিক দিয়ে, সেটা হচ্ছে মাইটোসিস। বিসমিল্লাহির রহমানির রহিম। মাইটোসিস, আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি স্যার? মাইটোসিস। আচ্ছা, ক্যামেরা এতটুকু উঠে নাই না? ক্যামেরা এতটুকু উঠে নাই। মাইটোসিস, আচ্ছা, লাইটটা ওখানেই পড়তেছে তারপরেও। আচ্ছা, লাইটটা ওখানেই পড়তেছে তারপরেও। লেখা নিয়ে সমস্যা হলে একটু কমেন্ট করিও, হ্যাঁ? প্রথম দিকে একটু দেখবো আর কি, বাস। আচ্ছা, তাহলে মাইটোসিস, প্রথম পয়েন্টে আমরা আসো। মাইটোসিস নিয়ে যেটা জানি সেটা হচ্ছে মাইটোসিসের আর কি কোনো নাম আছে কিনা। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে মাইটোসিসের অপর নাম বা অন্য নামগুলো কি কি? মাইটোসিসের অপর নাম, মাইটোসিসের অপর নাম হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। গতকালকে একটু করে বলেছিলাম, মাইটোসিসের অপর নাম হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। পরোক্ষ কোষ বিভাজন। এছাড়া মাইটোসিসকে আমরা বলতে পারি সমীকরণিক কোষ বিভাজন। কেন বলা যায় আমি প্রত্যেকটাই বলবো তোমাদেরকে ইনশাল্লাহ। তাহলে মাইটোসিসের আরেকটা নাম হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। এছাড়া মাইটোসিসকে আমরা সদৃশ কোষ বিভাজন বলতে পারি। সদৃশ, মাইটোসিসকে আমরা সদৃশ কোষ বিভাজনও বলতে পারবো। এছাড়া মাইটোসিসকে আমরা ইকুয়েশনাল সেল ডিভিশন, ইকুয়েশনাল সেল ডিভিশনও বলতে পারবো। তাহলে প্রশ্নে অনেক সময় মাইটোসিস না দিয়েও পরোক্ষ কোষ বিভাজন বলতে কি বুঝো, সমীকরণিক কোষ বিভাজন বলতে কি বুঝো, সদৃশ কোষ বিভাজন বলতে কি বুঝো, যে কোনো একটা বিষয় কিন্তু চলে আসতে পারে। হ্যাঁ, পরীক্ষাতে যে কোনো একটা বিষয়
চলে আসতে পারে। আজকে কি আমার ক্যামেরা ধরা ঠিক হয় নাই নাকি বুঝতেছি না, কারণ বাঁকা বাঁকা লাগতেছে, লেখা বাঁকা তো লিখতেছি না। আশা করি এবার ঠিক থাকতে পারে, মেবি। আচ্ছা, এবার যাই সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সংজ্ঞা। সেকেন্ড পয়েন্ট সংজ্ঞা, মাইটোসিসের সংজ্ঞা। স্যার আমি এসএসসি লেভেলের সবচেয়ে বড় সংজ্ঞাটা দিই হচ্ছে মাইটোসিসের সংজ্ঞা, কারণ এটা বোর্ড পরীক্ষাতে একাধিকবার 2 এর জন্য আসছে। তা আমি চেষ্টা করি সংজ্ঞাটা এমনভাবে দেওয়ার যাতে 2 এর জন্য আসলে 2 এ 2 পাও। তাহলে আমি গতানুগতিক যে 1 এর জন্য সংজ্ঞা তৈরি করি, এটা তার চাইতে একটু বড় হবে, এই জন্য মনোযোগ দিয়ে একটু বুঝবা। তাহলে সংজ্ঞাতে আমরা মনে রাখতে পারবো যে মাইটোসিস অবশ্যই একটা জটিল প্রক্রিয়া। তাহলে এভাবে দিই, যে জটিল এবং ধারাবাহিক, যে জটিল ও ধারাবাহিক কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের প্রথমে নিউক্লিয়াস ও পরে সাইটোপ্লাজমের একমাত্র বিভাজনের মাধ্যমে, প্রথমে নিউক্লিয়াস এবং পরে সাইটোপ্লাজমের একমাত্র বিভাজনের মাধ্যমে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন এমন দুটি অপত্য কোষের সৃষ্টি করে যাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয় বা সমান থাকে। তাকে মাইটোসিস বলে। দেখছো 5 লাইন। তাহলে যে জটিল এবং ধারাবাহিক কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের প্রথমে নিউক্লিয়াস ও পরে সাইটোপ্লাজমের একমাত্র বিভাজনের মাধ্যমে সম আকৃতি ও সমগুণ সম্পন্ন এমন দুটি অপত্য কোষের সৃষ্টি করে যাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, তাকে মাইটোসিস বলে। এই সংজ্ঞাটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা সংজ্ঞা। বাল্বটা কালকের মতোই তো, আমি আজকে তাও এখানে একটা দিছি। এখন আসলে বাল্বটা উপরে তুলে দিলে নিচের দিকে কি হয়ে যাচ্ছে, অন্ধকার হচ্ছে। এটা হচ্ছে অপোজিট সাইডে, এবং এগুলো হচ্ছে ওই যে ওয়ার্ম বাল্ব টাইপের, হয়তো বা এই যে বুঝতে পারছো এগুলো গ্লাস টাইপের, তো ওই রিফ্লেক্টটা তোমাদের ক্যামেরাতে চলে যাচ্ছে। এমনিতে এখানে যে আমি লিখতেছি এখানে কিন্তু কোনো রিফ্লেক্টের বিষয় বোঝা যাচ্ছে না, তবে ক্যামেরাতে আসতেছে। আর যেহেতু আমি বলে বলে পড়াচ্ছি, মেবি খুব একটা প্রবলেম হবে না। ঠিক আছে স্যার।
এবং তুমি একটু দেখো যে এখানে অনেকগুলো তথ্য তোমরা জেনে গেছো। তাহলে মাইটোসিস একটা কি ধরনের স্যার? মাইটোসিস হচ্ছে একটা জটিল এবং ধারাবাহিক। ধারাবাহিক কেন বললাম? কারণ এখানে ধাপ আছে। প্রথমে তোমার নিউক্লিয়াসের বিভাজন হবে, পরে সাইটোপ্লাজমে। এই নিউক্লিয়াসের বিভাজনকে আবার 5টা ধাপে ভাগ করা যায়: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো মাইটোসিস কোষ বিভাজনের একটা বৈশিষ্ট্য কি পাচ্ছ, যে এর ক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াসের এবং পরে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের কয়বার বিভাজন হয়? একবার বিভাজন হয়, একমাত্র বিভাজন। লাইনগুলো খেয়াল করো। তারপরে মাইটোসিসে যে অপত্য কোষগুলো তৈরি হয়, এই অপত্য কোষগুলো সম আকৃতির হয়। মানে মাদার সেলটা দেখতে যতটুকু, তার থেকে যে ডটার সেলগুলো তৈরি হবে সেগুলোর আকারও প্রায় ততটুকুই হয়, এই জন্য সম আকৃতির। তাহলে দেখো দুইটার আকৃতি যদি সমান সমান হয়, একটু বুঝবা, মনোযোগ দিবা সবাই। বাচ্চা দুইটার আকৃতি যদি মায়ের সমান সমান হয়, এই জন্যই মাইটোসিসকে কি বলা হয়? সদৃশ। মাকে দেখতে যেমন, বাচ্চাগুলো দেখতেও তেমন, এই জন্য বলা হয় সদৃশ কোষ বিভাজন। আরেকটা বলতেছে কি দেখো, সমগুণ সম্পন্ন। তার মানে মায়ের দেহে ধরো ক্রোমোজোম যদি 46 থাকে, সন্তানগুলোর দেহেও কিন্তু ক্রোমোজোম 46 থাকবে। মায়ের এই ক্রোমোজোমের মধ্যে যদি কোনো ধরো যে একটা জিনের রোগ থাকে এখানে, বা কোনো জিনের একটা বিষয় থাকে, সন্তানদেরও ওই জিনের বিষয়টা এখানে চলে আসবে। এই জন্য বলা হচ্ছে সমগুণ সম্পন্ন। মা যেমন, সন্তানরা তেমন। এমন দুটি অপত্য কোষের সৃষ্টি করে। তাহলে একটা থেকে দুইটা কোষ তৈরি হয়, যাদের ক্রোমোজোম সংখ্যা, যেটা আমি বুঝালাম 46 ক্রোমোজোম, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। ক্লিয়ার স্যার? প্রত্যেকটা লাইন বলে দিয়েছি। এবং এই লাইনের আলোকে কিন্তু এখন আমরা চাইলে মাইটোসিসের কি করে ফেলতে পারবো বলো? এটার আলোকে আমরা এখন চাইলে মাইটোসিসের বৈশিষ্ট্য লিখে ফেলতে পারবো। মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো চাইলে এটার আলোকে এখন লিখে ফেলতে পারবা। যাও, তোমাদের জন্য আরো ক্যামেরা কাছায় রাখলাম যাতে তোমাদের লেখাগুলো বুঝতে আরোই সুবিধা হয়। ওকে, এবার আমরা যে পয়েন্টটা মনে রাখবো সেটা হচ্ছে মাইটোসিসের বৈশিষ্ট্যটা একটু মনে রাখি। মাইটোসিসের বৈশিষ্ট্য, আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে মাইটোসিসের বৈশিষ্ট্য। আমি একটা টপিক শেষের পরে পরে মোবাইল চেক করব যে তোমরা কোনো কমেন্ট করছো কিনা, কোনো লাইন বুঝতে অসুবিধা হয়েছে কিনা। মাইটোসিসের বৈশিষ্ট্য, ওকে। তাহলে মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো দেখো, যে মাইটোসিসের ক্ষেত্রে কি হয়? প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য দেখো, প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। চেষ্টা করবো আগামীকালকে ক্যামেরা আলো আরো ভালো করার জন্য। ওই আইফোনের হচ্ছে মাইকটা আমার কাছে নাই, বুঝছো? এই যে মাইকটা যেটা দেখতেছো এইটা আমার কাছে নাই। আগামী দিন ওটা কিনলে আমি আইফোন দিয়ে ক্লাস নিব আর কি। তাহলে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। এই লাইনটা হয়তো অনেকে বুঝো না। ক্রোমোজোম এবং ক্রোমাটিড আমি একটু পরে বেসিক দিয়ে এটা বোঝাচ্ছি। তাহলে এই লাইনটা তোমাদেরকে পরিণতভাবে বোঝানোর জন্য আরেকটু সময় নিচ্ছি আমি। নাম্বার 2, 2 নাম্বার পয়েন্টে আসো, যে এক্ষেত্রে একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াস তৈরি হয়। তাহলে 2 নাম্বার পয়েন্ট দেখো, এটা আমরা চিত্রকে একটু আগে বোঝালামও। তাহলে একটি নিউক্লিয়াস থেকে মাইটোসিস কোষ বিভাজনে একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াসের সৃষ্টি হয়। একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াসের সৃষ্টি হয়।
ঠিক আছে, 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টে তোমরা দেখতে পারো যে মাইটোসিসে কি হয়, অপত্য কোষগুলো মাতৃকোষের সমান গুণ সম্পন্ন হয়। অপত্য কোষগুলো মাতৃকোষের সমান গুণ সম্পন্ন হয়। অপত্য কোষগুলো মাতৃকোষের সমান গুণ সম্পন্ন হয়। দেখো এই লাইনটা কিন্তু উপরে আছে, সমগুণ সম্পন্ন, ওটাই কিন্তু এটা। মানে আমি লিখে দিচ্ছি, তুমি নোটে রাখবা, কিন্তু বেসিক্যালি তুমি যখন সংজ্ঞাটা পড়বা তখন এগুলো আর তেমন একটা লাগবে না তোমার। 4 নাম্বার পয়েন্ট, মাইটোসিসের বৈশিষ্ট্য। এতটুকু ক্যামেরায় আসছে? হ্যাঁ, 4 নাম্বারটা আসতেছে। 4 নাম্বার পয়েন্টটা মনে রাখো যে মাইটোসিসে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তাহলে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা লাস্ট পয়েন্ট যেটা মনে রাখতে পারি যে মাইটোসিসের সর্বশেষ বৈশিষ্ট্য মনে রাখতে পারো যে মাইটোসিসে অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মোটামুটি মাতৃকোষের সমান আয়তনের হয়। তাহলে 5 নাম্বার, অপত্য কোষগুলো বৃদ্ধি পেয়ে, অপত্য কোষগুলো বৃদ্ধি পেয়ে মোটামুটি মাতৃকোষের সমান আয়তনের হয়। মোটামুটি মাতৃকোষের সমান আয়তনের হয়। ডট ডট দিলাম স্যার। তাহলে দেখো আমি যে সংজ্ঞাটা তোমাদেরকে দিয়েছি এই সংজ্ঞাটা কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে চলে আসতেছে। আমি যে সংজ্ঞাটা রেখেছি এই সংজ্ঞাটা কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে চলে আসছে। বোর্ডের সবকিছু দেখা যাচ্ছে না? এই সংজ্ঞাটা কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে চলে আসছে। এই যে আমি তো আরেকটা ফোনে দেখতেছি, দেখো ওখানে আমি সব দেখতেছি, এখন তোমরা দেখতে পাচ্ছ না, কারণটা বুঝছি না। আমি আরেকটা ফোনে আছি, সবাই একটু কমেন্ট করো। আমি ফোন নিয়েছি, যতটুকু পড়াইছি এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। এবং তোমরা এই যে দেখো আরেকটা ফোনে যে আমি এটা করতেছি, দাঁড়াও, ক্লিয়ার হচ্ছে না কেন? এই দেখো এখানে কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে, কেমন পুরোটাই দেখা যাচ্ছে, আশা করি বুঝতে পারতেছো তোমরা। ওকে, কোনো প্রবলেম হলে বলো। আর ইতিমধ্যে আমি যা পড়াইছি সেখানকার মধ্যে সবগুলো বুঝতে পারলা কিনা। সত্যি কথা অনেকজন সালাম দিয়েছো, কিন্তু আমি তো দেখার সুযোগ পাই নাই। ইনশাল্লাহ আমি তোমাদের নোটগুলো যখন দেখবো তখন বুঝতে পারবো যে কে কতটুকু বুঝলা। ডান সাইডে আর কি দেখা যাচ্ছে না, ডান সাইড এইদিকে। আচ্ছা এইদিকে আর একটু দিয়ে দিই তাহলে। চলবে স্যার? আশা করি চলবে। ওকে, তাহলে এই হচ্ছে এখানকার পড়াগুলো। তাহলে আমরা শিখলাম হচ্ছে মাইটোসিসের অপর নাম কি, মাইটোসিস কাকে বলে, এরপরে হচ্ছে মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো কি কি, মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো কি কি। আচ্ছা, এবার তোমাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল কিছু তথ্য পাবা তোমরা এখন আমার পক্ষ থেকে। স্পেশাল তথ্য, স্পেশাল নোট দিয়ে বক্স করে রাখবা। যারা ক্লাস করে অভ্যস্ত আমার সাথে, তোমরা জানো যে আমি প্রত্যেকটার যে স্পেশাল, মানে তোমার ক্রিয়েটিভিটি, তুমি জানো এই জিনিসটা বিস্তারিত জানো, সেটা বোঝানোর জন্য যে নোটটা করি আর কি, সেটা এখন করে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, তাহলে খেয়াল করো যে কোষ বিভাজন বেসিক, বা আমরা হেডিংটা দিতে পারি ক্রোমোজোম বেসিক, ক্রোমোজোমের বেসিক, ক্রোমোজোমের বেসিক, ক্রোমোজোমের বেসিক। আচ্ছা, এই বেসিকটা যারা
9-এ আছো তাদের তো এই যে কোষ বিভাজনে লাগতেছেই, তবে যারা ক্লাস 10-এ আছো তাদের কোষ বিভাজন প্লাস তোমাদের হয়তোবা খুব একটা বেশি দিন লাগবে না, এই 3-4 মাসের মধ্যেই দেখবা আমরা 12 নম্বর অধ্যায়ে পড়ে ফেলতেছি। 12 নম্বর অধ্যায়টার নাম হচ্ছে কি বংশগতীয় বিবর্তন। হ্যাঁ, এই অধ্যায়ের মধ্যেও দেখবা এই ক্রোমোজোমটা তোমাদের আছে। ইতিমধ্যে তোমরা দেখতেও পারো চাইলে তোমাদের পাঠ্য বইয়ের 257 নম্বর পৃষ্ঠায় ক্রোমোজোম নিয়ে পড়া আছে। আমরা একই সাথে যদি পড়তে চাই তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করো, আগে এই জায়গাটা বোঝো, পরে বেসিক বোঝাচ্ছি আমি। ধরে নাও এই একটা ক্রোমোজোম, ছোট করে আঁকলাম। ধরে নাও এই একটা হচ্ছে ক্রোমোজোম, কেমন? এটা হচ্ছে একটা ক্রোমোজোম। তাহলে এটা যদি একটা ক্রোমোজোম হয়, তো অনেক সময় দেখা যায় যে ক্রোমোজোমের এই যে ক্রোমোজোমের মস্তকের উপরে একটা এরকম নিউক্লিয়াসের অংশ থাকে ক্রোমোজোমের মস্তকের উপরে। এই অংশটার নাম হচ্ছে স্যাটেলাইট। ক্রোমোজোমের মস্তকের উপরে এই নিউক্লিয়াসের একটা উপাদান থাকে যেটাকে বলা হয় স্যাটেলাইট। যদিও বিজ্ঞানীরা সব ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে এটা কিন্তু কনফার্ম করে নাই। তো সেই হিসাবে যে সকল ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তাদেরকে বলা হয় স্যাট ক্রোমোজোম। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। ক্লিয়ার? এরপরে দেখো ক্রোমোজোমের ভেতরে কিছু তরল উপাদান থাকে, এরকম তরল জেলির ন্যায় আঠালো কিছু উপাদান বিদ্যমান ক্রোমোজোমের ভেতরে। তাহলে এই যে তরল জেলির ন্যায় যে উপাদানগুলো দেখছো এগুলোকে বলা হয় ম্যাট্রিক্স বা ধাত্র। ম্যাট্রিক্স তোমরা জানো, আমার ক্লাস যারা করে অভ্যস্ত আছো, যে অঙ্গের ভেতরের তরল প্লাজম, কিন্তু অঙ্গাণুর ভেতরের যে তরল উপাদানটা সেটাকে আমরা কি বলি স্যার? ম্যাট্রিক্স। অঙ্গের ভেতরে প্লাজম, অঙ্গাণুর ভেতরে ম্যাট্রিক্স। ওকে, এরপরে আসো, এরপরে আমরা দেখব যে ক্রোমোজোমের যে আবরণ, যে পর্দাটা, তাহলে ধরো যে এই যে পর্দা, ক্রোমোজোমের প্রাচীর, লাল কালার ব্যবহার করতেছি, এই পর্দা, তো ক্রোমোজোমের আবরণ বা পর্দার নাম হচ্ছে পেলিকল। ক্রোমোজোম পেলিকল নামক সুদৃঢ় আবরণে আবৃত। ক্রোমোজোমের পর্দার নাম হচ্ছে পেলিকল। আপনি কোথায় পড়ান? আমি বাসায় পড়াই আর কি। বাসায় আমি এখন পড়াচ্ছি বাসায়। হ্যাঁ, এটা বাসাতেই, রুমের মধ্যে বোর্ড। আর এমনিতে তো তোমার পেকুয়াতে যারা পেকুয়ার আছে, বেশিরভাগই পেকুয়ার আছে এখানে জানি, তারা আছো। শহরের মধ্যে এই ব্যাচে আমি পড়াই নাই। তাহলে এটা, হ্যাঁ, চিত্রের ওপরের পাশে লাইট পড়তেছে, আমি এটা খেয়াল করছি, আল্লাহ ভরসা, দেখি। ওকে, এরপরে আসো, এরপরে যদি আমরা বলি যে ক্রোমোজোমের ভেতরে ডিএনএ বহনকারী, হ্যাঁ, ক্রোমোজোমের ভেতরে ডিএনএ বহনকারী একটা এরকম সুতার মতো অংশ থাকে। ক্রোমোজোমের ভেতরে ডিএনএ বহনকারী এরকম সুতার মতো একটা অংশ থাকবে, দেখবা ক্রোমোজোমের ভেতরের সুতা। এই ক্রোমোজোমের ভেতরের সুতাটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমোনেমাটা বা ক্রোমোনেমা। ক্রোমোনেমা এই চিত্রটা তোমরা তোমাদের বইয়ের 2য় অধ্যায়, সেখানে নিউক্লিয়াসের মধ্যে যেটা আছে, পেজ নাম্বার 28, সেখানকার মধ্যেই চিত্রটা পেয়ে যাবা, ওখানেও একটু দেখতে পারো তোমরা। তাহলে এটা হচ্ছে ক্রোমোনেমা বা ক্রোমোনেমাটা। এরপর আসো, এই যে এই জায়গায় এসে কি মনে হচ্ছে দেখো তো, এই জায়গায় এসে মনে হচ্ছে যে এই বাহু এর এই বাহু একদম কাছাকাছি চলে আসছে। তো ক্রোমোজোমের দুইটা বাহু যে জায়গায় প্রথম মিলিত বা সংকুচিত হচ্ছে বলে মনে হয়, এই স্থানটাকে বলা হয় মুখ্য কুঞ্চন। মুখ্য কুঞ্চন, মুখ্য কুঞ্চন। এই মুখ্য কুঞ্চন স্থানে একটা অঞ্চলের তৈরি হয়, বুঝছো? এই যে এরকম একটা অঞ্চলের সৃষ্টি হয় এখানে, মানে বেশিরভাগ ক্ষেত্রে সৃষ্টি হয়, কিছু কিছু ক্ষেত্রে থাকে না। এই অঞ্চলটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, সেন্ট্রো সেন্টার থেকে এসেছে, মানে মাঝখানে, মিয়ার বায়োলজির মধ্যে মিয়ার মানে হচ্ছে অংশ, তাহলে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। আচ্ছা, এরপরে যদি কখনো দেখো যে ক্রোমোজোমের আবারও দুটি বাহু কাছাকাছি মিলিত হচ্ছে বলে মনে হয়, সেটার নাম হচ্ছে গৌণ কুঞ্চন।
গৌণ কুঞ্চন। এবং যে প্রান্তের জন্য দুটি ক্রোমোজোমকে আলাদা করা যায়, যে প্রান্তের জন্য দুটি ক্রোমোজোমকে আলাদা করা যায় তাকে বলা হয় টেলোমিয়ার। এই জায়গাতেও একটু বুঝে রাখো তোমরা, আবারও অনুরোধ করতেছি কিওয়ার্ডস গুলোকে খুঁজে বের করার চেষ্টা করো। তোমার এসএসসিতে কিভাবে কারো 95 এর নিচে নামে আমি সেটা দেখবো ইনশাল্লাহ। টেলোমিয়ার, তাহলে বায়োলজির মধ্যে বা তোমরা নিজেরাই জানো টেল মানে কি বলো, লেজ। মানে লেজ বলতে কি শেষের দিকের অংশ, আর আগেই বলেছি মিয়ার মানে হচ্ছে অংশ, মানে শেষের একটা অংশ যার নাম হচ্ছে টেলোমিয়ার বা টলোমিয়ার। তো ক্রোমোজোমের যে ভৌত গঠন, বাহ্যিক গঠন, সেগুলোর মধ্যে আমরা এই অংশগুলো পাবো। ক্রোমোজোমের ভৌত গঠনের মধ্যে আমরা এই অংশগুলো পাবো। একটু দেখে নাও সবাই। ওরে বাবা, লাইটটা তাও ওখানেই পড়তেছে, ধরো আমি যেখানে দিচ্ছি ওখানেই পড়তেছে। লাইটটা যেভাবেই হোক ওই বোর্ডের মাঝখানে রাখছি, তো সেট আপ করার সময় চিত্রের মাঝখানেই পড়তেছে লাইটটা। হাত দিয়ে নাড়াইলাম একটু, তারপরেও সেম। আচ্ছা, কালকে যদি আবার সুযোগ পাই একটু চেঞ্জ করব, অথবা এদিকে অন্য একটা লাইট দিব। দেখো তো চিত্রটা বুঝলা কিনা, চিত্রটা বুঝলা কিনা একটু দেখবা। আর আজকের কন্টেস্টটা কিন্তু চলমান আছে, যারা পরে জয়েন করছো, যে সর্বোচ্চ যে শেয়ার করবা আজকে সে 100 টাকা রিচার্জ পেয়ে যাবা। রিচার্জ বলো, বিকাশে বলো, যেখানে হোক 100 টাকা পেয়ে যাবা। আর সেকেন্ড থার্ড 70 50 তিনজনকে আজকে পুরস্কৃত করবো ইনশাল্লাহ। ক্লাসটা যে সবচেয়ে বেশি শেয়ার করবা। ডিজিটাল বোর্ড ইনশাল্লাহ একটু সময় লাগবে, ডিজিটাল বোর্ড, কারণ ধরো কোয়ালিটিফুল ডিজিটাল বোর্ড নিতে হলে 5 লাখ টাকা বাজেট করতে হয়, এই জন্য একটু সময় দিতে হবে। তাহলে এটা হচ্ছে ক্রোমোজোমের বেসিক, ক্রোমোজোমের চিত্র। তো বেসিকের মধ্যেও বেসিক আছে, একটু খেয়াল করো, যেহেতু এখানে লাইট পড়ছে আমি এই সাইড করে লিখতেছি। বেসিকের মধ্যেও কিন্তু বেসিক কিছু পার্ট তোমরা পেয়ে যাবে এখানে। ঘুরাই ফেলি, হ্যাঁ দেখো, ক্রোমোজোম নিয়ে যখন তুমি এই অধ্যায়টা বুঝবা বা পরবর্তীতে যে কোনো লাইফে ইন্টার হোক, 5টা শব্দ তোমার কাছে কনফিউশন করে তুলবে। আমি শব্দগুলো একটু লিখি, ইংলিশে লিখতেছি। CHROMA ক্রোমা, TIN টিন, ক্রোমাটিন। আসলে শব্দটা একসাথে, কিন্তু আমি ভেঙে লিখলাম, মাথায় রাখো। নাম্বার 2 দেখো, CHROMO ক্রোমো, SOME ক্রোমোজোম। নাম্বার 3 CHROMA ক্রোমা, TID ক্রোমাটিড। নাম্বার 4 CHROMO ক্রোমো, নেমা, NEMA ক্রোমোনেমা। এবং সর্বশেষ নাম্বার 5 CHROM ক্রোমোমিয়ার, MERE ক্রোমোমিয়ার। ঠিক আছে স্যার? তাহলে প্রথমে দেখো কিওয়ার্ডসে যে বায়োলজির মধ্যে ক্রোম, বায়োলজির মধ্যে CHROME ক্রোম, এই ক্রোম মানে হচ্ছে রঙিন। বায়োলজির মধ্যে ক্রোম মানে হচ্ছে রঙিন, রঙিন। বায়োলজির মধ্যে ক্রোম মানে হচ্ছে রঙিন। তাহলে আমরা সব জায়গায় কমন একটা শব্দ পাচ্ছি, যেটা হচ্ছে রঙিন। দেখো এই যে ক্রোম, 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 তার মানে সবগুলো হচ্ছে কি স্যার, রঙিন। তাহলে এটা কমন তোমাদের কাছে, অর্থটাও হয়ে গেল। এবং তুমি যদি এই বিষয়টাকে চিন্তা করো, তাহলে ক্রোমোজোম কাকে বলে তুমি বানিয়ে লিখতে পারবা। কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত সূত্রাকার, কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত সূত্রাকার রঞ্জক ধারণকারী এবং বংশগতির উপাদান বহনকারী বস্তুকেই ক্রোমোজোম বলে। যাই হোক, সেটা আমরা ক্রোমোজোম পাঠে লিখে দিব। তাহলে ক্রোমোপেলা, এবার টিনকে এখন বলছি। দেখো বায়োলজির মধ্যে টিন, এই টিন মানে হচ্ছে সুতা। টিন মানে কি বলো, সুতা। তাহলে ক্রোমোজোমকে তুমি কখন ক্রোমাটিন বলছো, মনোযোগ দিয়ে বোঝো এই পয়েন্টটা। এই ধরো নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের মধ্যে যখন ক্রোমোজোমটা থাকে তখন কিন্তু সেটাকে আমরা ক্রোমোজোম বলি না। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে ক্রোমাটিন, ক্রোমাটিন তন্তু। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যখন ক্রোমোজোম থাকছে তখন সেটাকে আমরা বলছি ক্রোমাটিন।
নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকলে তাকে আমরা বলতেছি ক্রোমাটিন তন্তু। মাথায় রাখিও সবাই, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকলে তাকে আমরা বলতেছি ক্রোমাটিন তন্তু। বোঝা গেছে সবাই? নাম্বার 2, ক্রোমোজোম। বায়োলজির মধ্যে যে সোম, সোম মানে হচ্ছে বস্তু, বস্তু। তাহলে ক্রোমোজোমটাকে কখন দেখা যায় জানো? ক্রোমোজোমকে একমাত্র দেখা যায় যখন কোষ বিভাজন হয় তখন। কোষ বিভাজন ছাড়া ক্রোমোজোমকে স্পষ্টভাবে দেখা যায় না। ক্রোমোজোমকে আমরা শুধুমাত্র দেখতে পাবো কোষ বিভাজনের সময়। এবং এক্ষেত্রে যদিও এতটুকু এখনো পড়াই নাই, কোষ বিভাজনের মেটাফেজ একটা পর্যায়ে আছে। এই মেটাফেজে ক্রোমোজোমকে সবচেয়ে খাটো এবং সবচেয়ে মোটা দেখায়, তখন ক্রোমোজোমকে সুস্পষ্টভাবে বর্ণনা করা যায়। তাহলে কোষ বিভাজন ছাড়া ক্রোমোজোমকে কখনোই সুন্দর মতো দেখা যায় না। বন্ধু সোহাগ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আসো ক্রোমাটিড। এই যে টিড, এই ডি থেকে মনে রাখবা ডাবল। ডি থেকে কি মনে রাখবা স্যার? ডাবল, ডাবল। তাহলে দেখো আমি ক্রোমোজোম এঁকেছি, কিন্তু এই জিনিসটা, এই চিত্রটাই যদি আমি এইভাবে করে আঁকতাম, মনে করো এই দুইটা বাহু, বা আরেকটু অন্যভাবে দেখানো যায়, ধরো এই, তখন কিন্তু এটার নাম ক্রোমোজোম না থেকে যে দুইটা বাহু আলাদা আলাদা হয়ে গেছে, যখন মিলিত হয়ে গেছে, হ্যাঁ, তখন সেটাকে আমি বলবো হচ্ছে ক্রোমাটিড, ক্রোমাটিড। এরপরে আসো লাস্টে, লাস্ট বা সেকেন্ড লাস্ট, ক্রোমোনেমা। এদিকে একটু কনফিউশনে পড়বা তোমরা। বায়োলজির মধ্যে নেমা মানেও কিন্তু সুতা, বায়োলজির মধ্যে নেমা মানেও সুতা। তো বেসিক্যালি ক্রোমোনেমা কোনটা? দেখো এই চিত্রের মধ্যে আমি দেখাই দিছি, এই যে এইটা 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 এইটা, এই ভেতরের। তাহলে ক্রোমোজোমের ভেতরের যে সুতার মতো গঠনটা আছে, এটাকেই বলা হয় ক্রোমোনেমা। তার মানে নেমা মানেও সুতা, তবে সেটা ক্রোমোজোমের ভেতরের সুতা। এবং তোমরা প্রাণী জগতে একটা পর্বের নাম শুনেছো মেবি, বা অবশ্যই শুনেছো বলে ধারণা করছি, যার নাম হচ্ছে নেমাটোডা। দেখো তো শুনেছো কিনা? নেমাটোডার বাংলা হচ্ছে সুতাকৃমি, সুতাকৃমি। তাহলে দেখো এই যে নেমা মানে যে সুতা, এটা কিন্তু বায়োলজির মধ্যে এক জায়গায় না, বেশ কয়েক জায়গায় তুমি এটাকে বুঝতে পারছো, সুতাকৃমি। এবং সবার লাস্টে মিয়ার। তাহলে মিয়ার শব্দটা তুমি এখানেও দুইবার পেয়েছো। বায়োলজির মধ্যে মিয়ার মানে হচ্ছে অংশ, বায়োলজির মধ্যে মিয়ার মানে কি স্যার? অংশ। তো ক্রোমোজোমের এই যে যেটা তুমি ভেতরে ক্রোমোনেমা দেখতেছো, এর মধ্যে কতগুলো অংশ, মানে কতগুলো সুতা এরকম পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, যেগুলোতে আবার ডিএনএ কম থাকে। এই যে পেঁচানো এক একটা অংশ যে দেখতেছো এর মধ্যে, ক্রোমোনেমার মধ্যে পেঁচানো অংশ, এই অংশগুলোকেই বলা হয় ক্রোমোমিয়ার। ক্রোমোজোমের মধ্যে যখন সুতাগুলো পেঁচিয়ে যায় তখন দেখতে অনেকটা পুঁথির মালার মতো মনে হয়। এই এক একটা অংশকে, এই যে এক একটা অংশ, এই অংশটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমোমিয়ার। তাহলে আশা করি বেসিকটা ক্লিয়ার হয়েছে। এখন বেসিকটা ক্লিয়ার হলো কিনা সেটা একটু বলবা। এই 5টা শব্দ আমাদের এখন বা কিছুক্ষণ পরেই ব্যবহার করতে হবে। তখন আমি যে বৈশিষ্ট্যের মধ্যে লিখে দিব যে ক্রোমাটিড গুলো বা ক্রোমাটিনটা ক্রোমাটিড হইলো, যাতে তোমার কনফিউশন না হয়। তাহলে আরেকবার রিপিট করতেছি সবার জন্য, দেখো ক্রোমাটিন কখন বলবো? যখন নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমটা অবস্থান করে, বেসিক্যালি সুতার মতো একদম পুরোপুরি। ক্রোমোজোম, কোষ বিভাজন ছাড়া ক্রোমোজোমকে কখনোই স্পষ্টভাবে দেখা যায় না। তার মানে ক্রোমোজোমটা ব্যবহৃত হয় কোষ বিভাজনের সময়। ক্রোমাটিড, ক্রোমোজোমগুলো যখন জোড়ায় জোড়ায় অবস্থান করতেছে, মানে দুইটা বাহু তৈরি হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ক্রোমাটিড। ক্রোমোনেমা, ক্রোমোজোমের ভেতরে ডিএনএ বহনকারী সূত্রাকার যে গঠনটা আছে সেটাকে বলা হয় ক্রোমোনেমা। আর ক্রোমোনেমাগুলো যখন অতিরিক্ত কুণ্ডলিত হয়ে পেঁচিয়ে পুঁথির মালার মতো, পুঁথির মতো গঠন তৈরি করে, তখন সেই এক একটা অংশকে বলা হয় ক্রোমোমিয়ার। দেখো বুঝতে পারলা কিনা? একটু বুঝতে পারলা কিনা দেখো তো, আমাকে কমেন্ট করো বুঝতে পারছো কিনা, বুঝতে পারলা কিনা একটু কমেন্ট করো। আমার একটা কথা হচ্ছে, মূলত আপাতত ক্লাস 10 এর জন্য, 9 তো অবশ্যই, কিন্তু 10টাকে স্পেশাল ভাবে বলতেছি।
আমি এই ব্যাচে সর্বোচ্চ লেভেলের নোট করে দিব, সর্বোচ্চ এবং ফুল বেসিক সহ, কারণ তোমাদের সিলেবাসটা খুব কম এবং তোমরা শতভাগ আস্থা রাখতে পারো অক্টোবর নভেম্বরের মধ্যে ফুল বইটা মানে ফুল তোমাদের সিলেবাস যেটা আছে কমপ্লিট হবে। এবং এই অধ্যায়ের সাথে মিল রেখে যে ইন্টারের অধ্যায়গুলো আছে সেগুলো তোমাদের 50% এই এসএসসি লেকচারের মধ্যে কাভার হবে। আমি একদম 100% চ্যালেঞ্জ করে বলতেছি তোমাদেরকে, এটা কাভার হবে তোমাদের। এই কম সিলেবাস দেখে আমার মধ্যে আগ্রহটা জন্মাইছে যে আমি একদম সর্বোচ্চ লেভেলে দিতে পারবো বলে বিশ্বাস রাখি। তো তোমরা সেভাবে করে নোট করবা, নোট করার পরে তারপরে জাজমেন্টে যাবা। এরপরে তোমাদেরকে দেখবো যে কোন এমসিকিউ কোন সিকিউ কোন একটা সিঙ্গেল লাইনে তোমরা আটকাই যাও সেটা আমরা দেখব। আবার যে স্টুডেন্টগুলো স্যার আমরা তো এত চাপ নিতে পারবো না, এত এক্সট্রা তথ্য আমরা নিতে পারবো না, তাদের উদ্দেশ্যেও খুব শর্ট সাজেশন থাকবে এবং তারা ওই সাজেশনের প্রশ্নগুলো শতভাগ কমপ্লিট করবা। কাজে আমি সবার জন্য সব প্যাটার্নে, তবে প্রত্যেকের কাছে সর্বোচ্চ ডিটেলসের নোট থাকবে, এটা হচ্ছে কথা। তুমি নিজেই হাতের লেখায় করবা এবং অধ্যায় শেষে আমরা যখন আগামীতে পেইড কোর্সে চলে যাব তখন মনে করো যে আমরা কি করব, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কুরিয়ারে বা কোনোভাবে হোক আমরা নোটটা দিয়ে দিব। এক্ষেত্রে ধরো পেমেন্ট এমনও করতে পারি কম রেখে আমরা নোট না দিয়ে নোটের পিডিএফ দিলাম, তার মানে তুমি বাংলাদেশের যে অঞ্চল থেকে ক্লাস করো না কেন তুমি ওটা ফটোকপির দোকান থেকে প্রিন্ট আউট করে নিবা, শেষ। তাহলে তোমার আর আহামরি চাপ থাকলো না। আমরা অধ্যায় শেষে পিডিএফ দেবো, কখনো অধ্যায়ের পূর্বে পিডিএফ পাবা না। আর পিডিএফ এর আমি বেসিক্যালি ফিল করি পিডিএফ এর প্রয়োজন নাই, ক্লাসে যা লেকচার দিচ্ছি এর চাইতে বেস্ট নোট সম্ভবত এই লেভেলের কেউ নাই। থ্যাংক ইউ স্যার, আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার আসো আমরা একটু তথ্য শিখবো, মাইটোসিস সম্পর্কে একটু তথ্য শিখবো। এবার তোমরা দেখো এখন ক্লাসে দেখবা যে লাইভে 60 জন আছে বা সামথিং আর একটু বেশি কম বেশি আছে, 50 জন সবসময় থাকতেছে ধরে নাও। কিন্তু তুমি আজকের ক্লাসটা আবার যখন দেখবা যে কালকে দেখবা যে এটা 1K 2K, তার মানে অনেকে লাইভে না থাকেও কিন্তু পরবর্তীতে নোটগুলো তুলে নিচ্ছে। দেখবা যে তুমি এত কষ্ট করে লাইভে বসছো তো কিন্তু অন্যজন এর চাইতে বেশি অ্যাক্টিভ হয়ে পরবর্তীতে তুলে নিচ্ছে। এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে যে ওদের চাইতে কোনো অংশ যাতে কম না হয়। এজন্য কমেন্ট করবা সুন্দর মতো যে স্যার বুঝি নাই, স্যার এটা আরেকটু সুন্দর করলে ভালো হতো, স্যার চিত্র অঙ্কন একটু বড় করলে ভালো হতো। আচ্ছা অঙ্কনটা তুমি পরে আরেকবার ফোনে দেখে নিও, বা কালকে থেকে তো আইফোনে হলে, মানে চিত্র আমি মোটামুটি আঁকছি আমার বোর্ড অনুযায়ী। এইদিকে বোর্ডের দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 4 ফুট, হ্যাঁ, তো 4 ফুটের মধ্যে আমি 2 ফুট জুড়ে আঁকছি, মানে 2 স্কেলের মতো আঁকছি। তাহলে চিত্রটা মোটামুটি ঠিক ছিল। তাহলে এবার আমরা মাইটোসিসের তথ্য লিখবো কতগুলো। মাইটোসিস সম্পর্কে কয়েকটা তথ্য একটু জেনে রাখো তোমরা, মাইটোসিসের তথ্য। তো মাইটোসিসের প্রথম যে তথ্যটা তোমরা মনে রাখবা সেটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনকে। ক্লাস 8এও পড়েছো সবাই, দেখি তো আমি লিখার আগে কে লিখতে পারো বা কমেন্ট করতে পারো, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে বলো তো? নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? কমেন্ট দেখতেছি, দ্রুত কে লিখতে পারো সবার আগে। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? থ্যাংক ইউ জান্নাত। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। স্যার বিভাজন একটা প্রক্রিয়া, এই জন্য শব্দের শেষে কিন্তু সিস আছে। যারা নতুন আমার সাথে অভ্যস্ত নয় তারা খেয়াল করো, সিস মানে প্রক্রিয়া। এবং বায়োলজির মধ্যে ক্যারিয়নটাই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বায়োলজির ভাষায় বলা হয় ক্যারিয়ন। এই জন্য দেখো দ্বিতীয় অধ্যায়ে তোমরা পড়েছো যে সকল কোষে একদম ক্যারিয়নটা সুগঠিত আছে, মানে নিউক্লিয়াসটা সুগঠিত আছে, তাদেরকে আমরা বলি ইউক্যারিওটিক সেল বা ইউক্যারিওটা। আর যাদের দেহে নিউক্লিয়াসটা সুগঠিত নাই তাদেরকে আমরা কি বলি? প্রোক্যারিওটা। তাহলে প্রো মানে আদি, ইউ মানে প্রকৃত, ইউ মানে প্রকৃত। তাহলে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ হচ্ছে কি? আদি কোষ। আর প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হয় প্রকৃত কোষ। তাহলে ক্যারিয়ন শব্দটা কোথা থেকে আসছে আশা করি বুঝতে পেরেছো। এবং বায়োলজির মধ্যে এই জাতীয় শব্দ কেন? কারণ বায়োলজি বইয়ে কোনো বাংলা ইংলিশ শব্দ নাই। তাহলে যেগুলো আমরা পড়ছি এগুলো ট্রান্সলেট করা শব্দ।
বায়োলজিটা মূলত গ্রিক এবং ল্যাটিন ভাষার শব্দ। 2-3% বাদ দিলে বায়োলজি বইয়ের পুরো শব্দগুলোই গ্রিক এবং ল্যাটিন ভাষার। এই কারণে অনেকেই মনে করে বায়োলজি হচ্ছে মুখস্থ বিদ্যা। তা আমি যে কাজটা করি, ওই গ্রিক এবং ল্যাটিন শব্দগুলোকে তোমাদের সামনে আগে উপস্থাপন করে ফেলার চেষ্টা করি। ওটার অর্থটা আগে জেনে নাও, তাহলে তোমার প্রতিটা লাইনে লাইনে আর মুখস্থ করতে হচ্ছে না। তুমি জানছো যে ক্যারিয়ন মানে এটা, তাহলে ক্যারিয়নের বিভাজন ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজম, এটা আগে থেকেই তোমার কি শব্দ, গ্রিক শব্দ আছে, মানে সাইট ল্যাটিন, সেখান থেকে আসছে। তাহলে সাইটোপ্লাজম, সাইটো মানে কোষ, প্লাজম তরল, কোষের তরল, তার মানে সাইটোপ্লাজমের তরলকে কি বলা হয়, এই বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। প্রথম লাইন লিখলা। নাম্বার 2 লিখো, প্রথম ক্যারিওকাইনেসিস দেখতে পান। এক্সট্রা তথ্য এটা, প্রথম ক্যারিওকাইনেসিস দেখতে পান। আমি লেখাগুলো বড় করে লিখতেছি, বুঝতে পারছো কিনা? প্রথম ক্যারিওকাইনেসিস দেখতে পান স্লাইখার নামক একজন বিজ্ঞানী। স্লাইখার, এটা এক্সট্রা তথ্য। প্রথম ক্যারিওকাইনেসিস দেখতে পান স্লাইখার, এবং তিনি এই নামকরণটাও করেছেন ক্যারিওকাইনেসিস। তাহলে প্রথম নিউক্লিয়াসের বিভাজন দেখতে পান স্লাইখার, এবং তিনি নাম দিয়েছেন কি, ক্যারিওকাইনেসিস। কত সাল লিখে দিচ্ছি, 1879 সালে। 1879 সালে এটা করেছেন তিনি, বা দেখতে পান। এরপরের লাইনে দেখো, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে স্যার? সাইটোকাইনেসিস বলে। সাইটোকাইনেসিস বলে। সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। তো দেখো, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, এই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস যে বিষয়টা ঘটলো, মানে ওপরের দুইটা বিষয়কে তিনি কিন্তু একত্রে বলে দিলেন যে এই দুইটা বিষয় ঘটলেই তবেই কি হয় স্যার, মাইটোসিস হয়। তাহলে প্রশ্ন করতে পারো যে মাইটোসিস কে নামকরণ করেছেন? ওয়াল্টার ফ্লেমিং। কে মাইটোসিস আবিষ্কার করেন? ওয়াল্টার ফ্লেমিং। কত সালে? 1882 সালে। মাইটোসিস গতদিন লিখে দিয়েছিলাম এটা, 1882। তাহলে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসকে একত্রে কি নাম দিল তিনি? মাইটোসিস। কে দিয়েছে? ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং। আচ্ছা, তাহলে আশা করি তোমাদের এই তথ্যগুলো জানা হলো। এবার লেখা নিয়ে কোনো প্রবলেম আছে কিনা বলতে পারো। তুলনামূলক বড় করে লেখার চেষ্টা করেছি। আচ্ছা, আজকের ক্লাসটা শেষ করব চমৎকার একটা ছন্দ দিয়ে। আজকের ক্লাসটা আমরা শেষ করব চমৎকার একটা ছন্দ দিয়ে। আমরা ওই 40-50 মিনিট করে প্রতিদিন মনোযোগের সহিত পড়লে কিন্তু যথেষ্ট পড়া হবে। তো প্রশ্ন, ছন্দ, হ্যাঁ দিয়ে দিই, ছন্দ দিই, প্রয়োজন আরেকটু কথা লাস্টে বলবো, সমস্যা নাই। আজকে আরেকটু ডিটেলস পড়াইতে পারতাম, একটা টপিক আছে সুন্দর, ওটা আজকে কেন পড়াচ্ছি না এটা কালকে বুঝতে পারবা, কারণ ওইটা আমি স্কেলিং করে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। স্কেলিং করতে হলে তো বুঝতেই পারছো যে একটু সময় লাগবে, তো লাইভের মধ্যে ওই সময়টা নষ্ট করতে চাচ্ছি না বলেই আজকে এত মানে মেইন টপিকটা পড়াই দিচ্ছি। তাহলে আজকের লাস্ট টপিক যেটা তোমরা নোট করবা সেটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। আজকের ক্লাসের সর্বশেষ পয়েন্ট হচ্ছে, সর্বশেষ বললেও ভুল হয়, যাই হোক সেকেন্ড শেষ বা সর্বশেষ চিন্তা করো, মাইটোসিসের গুরুত্ব। জীবজগতে মাইটোসিসের গুরুত্ব বর্ণনা করো। জীবজগতে মাইটোসিসের গুরুত্ব বর্ণনা করো। এই প্রশ্নটা পরীক্ষাতে একাধিকবার আসছে। জীবজগতে মাইটোসিসের গুরুত্ব বর্ণনা করো। আচ্ছা, তো এই যে মাইটোসিসের গুরুত্ব, এটা একটা চমৎকার ছন্দ দিয়ে মনে রাখতে পারো। চমৎকার ছন্দ। কি সেই ছন্দটা?
একজন নায়ক যার নাম হচ্ছে দেব। লাইটটা যে কোথায় পড়তেছে, আচ্ছা লাইটটা দেখি তো, এটা কিছুক্ষণ বন্ধ রেখে তোমরা দেখতে পাও কিনা, নাকি আলো কমে গেল। আচ্ছা দেখো, ছন্দটা হচ্ছে কি, ছন্দ দিয়ে পড়বা, ছন্দ দেব জনি, দেব জনি কোটি টাকায়, দেবজনী কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত, দেবজনী কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত। সবাই 2-3 বার উচ্চারণ করো মনে মনে, দেবজনী কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত, দেবজনী কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত। দেবজনী কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত, ঠিক আছে? দেবজনী কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত। কয়েকবার পড়ো, মাইটোসিসের গুরুত্ব, দেবজনী কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত, দেবজনী কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত। কয়েকবার পড়ো, বারবার পড়ো, হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখো, আমি প্রত্যেকটা লাইনের সাথে তোমাদেরকে বলে দিচ্ছি। দয়েকার দিয়ে যেটা মনে রাখবা, দয়েকার, যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কি হয়, জীবের দৈহিক বৃদ্ধি, জীবের দৈহিক বৃদ্ধি ও দেহ গঠন সম্পন্ন হয় বা সাধিত হয়, দৈহিক বৃদ্ধি ও দেহ গঠন সাধিত হয় বা দেহ গঠন হয়ে থাকে। তাহলে দয়েকার দিয়ে মনে রাখবা, দৈহিক বৃদ্ধি এবং দেহ গঠন, দৈহিক বৃদ্ধি এবং দেহ গঠন। ক্লিয়ার সবাই? ব, দেবের ব দিয়ে মনে রাখবা বংশবৃদ্ধি। এখানে একটু মনোযোগ দিও সবাই, বেসিক্যালি বংশবৃদ্ধি কিন্তু হয় মিওসিসের মাধ্যমে। তাহলে কেন আমি এই বংশবৃদ্ধিটা মাইটোসিসের মধ্যে লিখলাম? যারা ইতিমধ্যেই পড়ে ফেলেছ তারা একটু কষ্ট করে পেজ নাম্বার 8, পাঠ্য বইয়ের পেজ নাম্বার 8-এর সর্বশেষ লাইনটা একটু পড়ো। প্রোটিস্টা রাজ্যের মধ্যে সর্বশেষ লাইনটা একটু পড়ো, 8 নাম্বার পৃষ্ঠার 9-এও চলে যাও প্রয়োজনে। দেখো লেখা আছে যে এরা মাইটোসিস পদ্ধতিতে অযৌন বা কনজুগেশন পদ্ধতিতে যৌনজনন করে। তাহলে মাইটোসিসের মাধ্যমেও জনন মানে বংশবৃদ্ধি, বুঝতে পারছো? প্রজনন বা জনন। তাহলে মাইটোসিসের মাধ্যমে কিন্তু বংশবৃদ্ধি হচ্ছে, তবে কাদের? নির্দিষ্ট কিছু জীবের, নির্দিষ্ট কিছু প্রাণীর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বংশবৃদ্ধির পাশে লিখে দিবা কতগুলো কতগুলো এককোষী সুকেন্দ্রিক জীবে, কতগুলো এককোষী সুকেন্দ্রিক জীবে। তাহলে মাইটোসিসের মাধ্যমে কতগুলো এককোষী সুকেন্দ্রিক জীবে বংশবৃদ্ধি হয়ে থাকে, মাইটোসিসের মাধ্যমে কতগুলো এককোষী সুকেন্দ্রিক জীবে বংশবৃদ্ধি হয়ে থাকে। তাহলে দেব জনি, বর্গীয় জ, জনি নামটা শুনলে অনেক নেগেটিভ কথাও আসবে, যাই হোক ওগুলো আসলেও সমস্যা নাই। এখন তুমি ভাবতে পারো স্যার আপনি কেন বলছেন বা কিছু। দেখো, পরীক্ষার হলে কিন্তু তোমার প্রথম কাজ হচ্ছে লিখতে হবে। প্রথম কাজ কি স্যার? লিখতে হবে। তো লেখার জন্য তোমার তো মনে রাখতে হবে। এখন তুমি পজিটিভলি মনে রাখো, নেগেটিভলি মনে রাখো, ডাজন্ট ম্যাটার। প্রথম কথা হচ্ছে পরীক্ষার খাতায় তোমার লিখতে হবে। এই জন্য পজিটিভ নেগেটিভ যাই ভাবো ভাবতে পারো। তাহলে জনির বর্গীয় জ দিয়ে মনে রাখবা জননাঙ্গ সৃষ্টি। অনেকেই জনন শব্দটার সাথে মিওসিসকে মিলিয়ে ফেলে। ঠিক আছে, জননের অধিকাংশ বিষয় মিওসিস, কিন্তু আমাদের যে জননাঙ্গ, আমাদের যে জননাঙ্গ, ছেলেদের বলো বা মেয়েদের, এই জননাঙ্গটা কিন্তু দেহের একটা অংশ। তাহলে দেহের যেহেতু অংশ, কাজেই সেটা কি বলো? দেহের অংশ হলে সেটা মাইটোসিস। মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস সকল দেহ কোষে ঘটে। মিওসিস কোথায় ঘটে? মিওসিস জনন কোষে ঘটে। বুঝতে পেরেছো? বা জনন মাতৃকোষে ঘটে। তাহলে মাইটোসিসের মাধ্যমে কিন্তু আমাদের যে জননাঙ্গটা আছে এটার সৃষ্টি হয়। তা আমাদের জননাঙ্গ, মানে কথাগুলো হয়তো বা প্রথম দিকে তোমাদের কেমন লাগবে, তো জননাঙ্গের কারণেই তো জান্নাতে ঘর তাদের জন্য যে তার জননাঙ্গ এবং মুখটাকে হেফাজত করতে পারবে। তো তোমার মানে বালেগ প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত তো বিচার নাই।
তোমার তো সাবালক হইতে হবে, তাই না? বালিগ প্রাপ্ত হইতে হবে। তাহলে দেখো ছোট বাচ্চারা তো 2 বছর, 1 বছর, 3 বছর, 4 বছরের বাচ্চা অনেক সময় উলঙ্গ হয়ে গোসল করতেছে সব সময়, আমরা তো করতেছি না। তার মানে ছোট বাচ্চাদের যে জননাঙ্গ, তার সাথে আমাদের জননাঙ্গের মধ্যে পরিবর্তন সাধিত হয়েছে। ওদের জননাঙ্গ এবং আমাদের জননাঙ্গের মধ্যে আকার আকৃতিগত পরিবর্তন আছে। তাহলে এই যে জিনিসটা যে বড় হয়েছে বা কিছু, কি কারণে হয়েছে? মাইটোসিস, কোষ বিভাজনের কারণে হয়েছে জননাঙ্গ সৃষ্টি। দন্ত নয় রস্যিকার দিয়ে মনে রাখবা, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের নির্দিষ্ট আকার আকৃতি বজায় থাকে। নির্দিষ্ট আকার আকৃতি বজায় থাকে। একটু আগে সংজ্ঞার সময় কথাটা চলে আসছিল। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের নির্দিষ্ট আকার আকৃতি বজায় থাকে। দেবজনী কোটির ককার দিয়ে মনে রাখবা, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোমের সমতা রক্ষিত হয়। ক্রোমোজোমের সমতা রক্ষা। কারণ ওই যে বললাম যে মায়ের মাতৃকোষের মধ্যে যখন 46, সন্তানদের মধ্যেও 46টা, এটাকেই বলছি ক্রোমোজোমের সমতা রক্ষা। ক্রোমোজোমের সমতা রক্ষিত হয় মাইটোসিসের মাধ্যমে। আচ্ছা, এরপরে ওমায়ের আপনার ক্লাসগুলো মাঝে মধ্যেই দেখি, তোর সাথে ছবিও আছে এখন ওমায়ের, এবং আলহামদুলিল্লাহ প্রথম দিকে আমি দেখছিলাম তোমাদের ফ্রেন্ডের মধ্যে অনেকেই এটা নিয়ে হাসাহাসি করছিল, এবং আমি একটা কথা বলছিলাম যে হয়তো আমরা প্রথমে ট্রল করতে পারি, হাসাইতে পারি। আমার যে স্টুডেন্টগুলো আছে, অনেকজন ও আমার স্টুডেন্ট সরাসরি, তো সে ইন্টারে পড়ে, কিন্তু সে ইতিমধ্যেই ইন্টারের ক্লাস নেওয়া শুরু করছে। তো এই জায়গায় একটা সত্যি কথা বলে রাখি, যে মনে রাখবা যে একটা ক্যামেরার সামনে কিন্তু হুট করে যে কেউ দাঁড়াইতে পারে না। তাহলে ও যে ক্যামেরার সামনে দাঁড়ায়, এবং সে ইন্টার লেভেলের একটা স্টুডেন্ট, সে ইন্টারেরই ক্লাস নিচ্ছে, তো ডেফিনেটলি ওই টপিকটা সম্পর্কে সে সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে তারপরে দাঁড়ানোর চেষ্টা করে। কারণ অনলাইন ক্লাসের রেকর্ডগুলো থেকে যায়, তো মানুষজন অনেক ট্রল করে। তা আমার কেন জানি ও 9 থেকে আমার স্টুডেন্ট ওমায়ের, এবং তার বাবা কিছুটা অসুস্থ ছিল, ওই মুহূর্তে সে আমাকে SMS দিয়েছিল। তার মানে আমি ডেফিনেটলি স্টুডেন্টগুলোকে মাথায় রাখি, মনে রাখি। তো ইতিমধ্যে সে কাজগুলো করতেছে কিছু, যদিও আর্টস, মূলত আর্টস নিয়ে সে নিজে পড়াচ্ছে, আরও কিছু তার সায়েন্সের জন্য তার বন্ধুদেরকে সে টিচার হিসেবে নিয়োগ দিয়েছে, এবং আমি বলবো এটা ভালো। কারণ দেখবা ওর রেজাল্টে এটার প্রভাব পাবা। ও যে সাবজেক্টটা পড়াচ্ছে সেটাতে কিন্তু সে রেজাল্ট ভালো করবে, মানে এটা খুবই ভালো একটা বিষয়। ও এখানে আছে, হয়তোবা দেখতেছে, এটা খুবই একটা ভালো বিষয়। যাই হোক, তাহলে ক্রোমোজোমের সমতা রক্ষা, মাইটোসিসের মাধ্যমে ক্রোমোজোমের সমতা রক্ষিত হয়। কোটি টয় রস্যিকার দিয়ে দেখো, যখন মাইটোসিস কোষ বিভাজনটা, খেয়াল করো এই পাশে মনে হয় দেখা যাবে তোমাদের, বা আমি মুছে দিচ্ছি, এটা একটা কোষ, তাহলে একটা থেকে দুইটা হওয়ার কথা। দুইটা থেকে কয়টা হবে স্যার? 4টা হবে। কিন্তু অনেক সময় কি হয় জানো, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা হতে হতে কোষের এরকম একটা পুঞ্জ তৈরি হয়ে যায়, অনিয়ন্ত্রিতভাবে হয়, মানে 2টা থেকে 4টা বাদ দিয়ে আরো বেশি বেশি হয়ে যাচ্ছে এরকম। তো এই কোষপুঞ্জগুলোকে কিন্তু বলা হয় অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে যে কোষপুঞ্জের সৃষ্টি হয় তাকে বলে টিউমার, এবং এই টিউমার সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অঙ্কোজেনেসিস। তো যাই হোক, মূলত আমরা অনেক সময় ওই গুরুত্ব বুঝাইতে খালি মনে করি ভালো গুরুত্ব। দেখো আমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করি, তাহলে রাফি স্যার অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, ভালো। এই টাকা দিয়ে মনে করো আমি মদ খাই, কষ্ট করে টাকা ইনকাম করে কিন্তু মদখোর। তো এটাও কিন্তু আমার একটা গুরুত্ব, তবে কি গুরুত্ব বলতো? অপকারী গুরুত্ব। তো গুরুত্বের মধ্যে উপকারী অপকারী দুইটা বিষয়কেই পরীক্ষার খাতায় লেখা উচিত এবং লেখা যাবে। তাহলে টয় রস্যিকার দিয়ে মনে রাখবা যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে টিউমার সৃষ্টি হয়। অনিয়ন্ত্রিত মাইটোসিসের মাধ্যমে টিউমার সৃষ্টি হয়। অনিয়ন্ত্রিত মাইটোসিসের মাধ্যমে বা মাইটোসিসের কারণে টয় রস্যিকার দিয়ে মনে রাখবা টিউমার সৃষ্টি, টিউমার সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে কোটি টাকাই, এই টাকাই মানে টা আমার মূলত দরকার ক, হ্যাঁ ক, টাকাই ক দিয়ে, এই ক দিয়ে মনে রাখবা ক্যান্সার সৃষ্টি। তাহলে প্রথমে একটা মানুষের কিন্তু টিউমার হয় এবং পরবর্তীতে তার ক্যান্সার তৈরি হয়। তাহলে ক্যান্সার সৃষ্টি, অনিয়ন্ত্রিত মাইটোসিসের মাধ্যমে ক্যান্সার সৃষ্টি হয়। কোটি টাকাই পুনরায়, আরো 3টা আমরা দিব, পুনরায় ক্ষতিগ্রস্ত, নিচের দিকে একটু জায়গা নেই, পুনরায়
পুনরায় দিয়ে মনে রাখবা যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কিছু কিছু কোষের পুনরুৎপত্তি হয়, কিছু কিছু কোষের পুনরুৎপত্তি, কিছু কিছু কোষের পুনরুৎপত্তি। তো বিষয়টা হয়তো বা তোমরা ক্লিয়ার হও নাই। পুনরুৎপত্তি জিনিসটা কি, দেখো যে কতগুলো কোষ আছে, ওই কোষগুলো বিভাজিত হয় না, কিন্তু ওই কোষগুলোর যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি বিভাজিত হচ্ছে। এটাকেই বলতেছি যে কিছু কিছু কোষের ফ্যাক্টরি বিভাজনের কারণে কোষগুলো বারবার তৈরি হচ্ছে, বারবার নতুন ভাবে উৎপন্ন হচ্ছে, এটাকেই বলতেছি পুনরুৎপত্তি। আমি ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি, যেমন ধরো আমাদের আরবিসি, আমাদের লোহিত রক্তকণিকার কিন্তু বিভাজন নাই। গতকালকে পড়াইছিলাম যে সকল কোষ বিভাজিত হয় না, পলাশ। কিন্তু অস্থি মজ্জা, হাড়ের ভেতরের, কালকে হাড় নিয়ে আসছিলাম, কিন্তু হাড়ের ভেতরের যে মজ্জাগুলো আছে ওগুলো কিন্তু বিভাজিত হয়। তাহলে ওই বিভাজনের মধ্যে থেকে যত বেশি মজ্জার বিভাজন হবে তত বেশি লোহিত রক্তকণিকা তৈরি হবে। এটাকেই বলতেছি কিছু কিছু কোষের পুনরুৎপত্তি। তো আমি দুইটা লিখে রাখছি, আরবিসি এবং আমাদের চোখের মধ্যে আছে কর্নিয়া, এটার পুনরুৎপত্তি হয়। আরবিসি এবং কর্নিয়া বিভাজন হয় না, কিন্তু পুনরুৎপত্তি হয়। আচ্ছা, ক্ষতি, আর দুইটা পড়াবো। ক্ষতি, ক্ষতি দিয়ে তোমরা মনে রাখবা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের ক্ষতস্থান পূরণ হয়। দেহের কোথাও যদি ক্ষত হয়ে যায়, এই ক্ষতস্থান পূরণটা মাইটোসিসের মাধ্যমে হয়। ক্ষতস্থান পূরণ এবং ক্রমাগত ক্ষয়পূরণ, ক্ষতস্থান পূরণ এবং ক্রমাগত ক্ষয়পূরণ, ক্রমাগত ক্ষয়পূরণ হয়। লাস্ট পয়েন্ট, গ্রস্থ। গ্রস্থ দিয়ে মনে রাখবা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা হয়। গ্রস্থ দিয়ে মনে রাখবা গুণগত বৈশিষ্ট্যের, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তুমি যদি এই লাইনটা না বুঝো যে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষাটা কি স্যার, দেখো গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা মানে হচ্ছে ওই যে মায়ের কোষের মধ্যে আমি বোঝাইছিলাম তোমাদেরকে যে মায়ের মধ্যে মনে করো যে একটা কোনো বৈশিষ্ট্য আছে, কোনো এক্সট্রা জিন আছে, তাহলে সন্তানদের মধ্যে ওই বৈশিষ্ট্যটা চলে আসবে, মানে মায়ের গুণটা পেয়ে যাবে। ওটাই হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। তার মানে মা থেকে সন্তান, সন্তান পরবর্তীতে মা হলে তার আবার সন্তান, এই বৈশিষ্ট্যগুলো বজায় থাকে। তো এটাকে সুন্দর মতো লাইন আকারে লিখলে তোমরা 4-এ 4 পাওয়ার মতো যোগ্যতা রাখো। 3-এ আসে, 2-এও আসতে পারে, 2, 3, 4 তিনটার জন্য প্রিপারেশন নিবা। এবং আমি তোমাদেরকে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা পয়েন্ট পড়াইছি। একটা পেজের মধ্যে সুন্দর মতো লিখলে প্রায় 1 পেজ হয়ে যাবে। ঠিক আছে কিনা স্যার, আপনারাই বলেন। তাহলে এই হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। তাহলে আমাদের আগামী কালকের যে ক্লাসটা হবে সেটা হবে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। সেখান থেকে সিকিউগুলো আসবে। তাহলে মাইটোসিসটা কোথায় সংগঠিত হয় বলো? সকল দেহকোষে। মাইটোসিস সংগঠিত হয় সকল দেহকোষে, ডিপ্লয়েড জীবের দেহকোষে বা সকল দেহকোষে বললে চলবে। আর মিওসিসটা হয় জনন কোষে। মিওসিস আমাদের আরো একটা লেকচার বাড়তি লাগবে, তখন আমরা নিব মিওসিস। তাহলে আগামীকালকের ক্লাসের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমন্ত্রণ জানিয়ে রাখছি। আমরা 1 ঘন্টা না 55 মিনিট মতো ক্লাস করেছি। আমি চেক করব তোমাদের শেয়ার কে কতটুকু করেছিলা। ইনশাল্লাহ পুরস্কার কালকের ক্লাসের আগেই তোমাদের কাছ থেকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে বা তোমাদেরকে মেসেঞ্জারে নক করে জেনে নিব যে তোমার নাম, তারপরে তোমার বিকাশ নাম্বারে ইনশাল্লাহ পৌঁছে দিব। নাহলে বুধবারের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা এবং দেখা হবে আগামী কালকের ক্লাসে। আমরা অল্প দিনের মধ্যে একটা অধ্যায় শেষ করে ফেলি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।